নমস্কার। তন্ময় বাবু, আপনাকে আবার স্বাগত জানাই। নমস্কার। আচ্ছা, গত কয়েকদিন ধরে আপনার মানে মানে দলীয় যে কর্মসূচি, মানে ইন্টারনাল অর্গানাইজেশনাল যে কর্মসূচি আছে সেটার কথা বলছি না, কিন্তু যে পাবলিকের মধ্যে যে কর্মসূচি সেগুলোর মধ্যে বেশিরভাগ কোনটাকে নিয়ে চলছে? এই মুহূর্তে খুব স্বাভাবিকভাবেই রাজ্যের পরিস্থিতি, শিক্ষক নিয়োগের দুর্নীতি, কেন্দ্রীয় এবং রাজ্য প্রশাসনের যৌথ উদ্যোগে দাঙ্গার পরিস্থিতি নির্মাণ এবং আগামী 20শে এপ্রিল শ্রমিক কৃষক বস্তি ফেডারেশনের ডাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ, এই তিনটেকে কেন্দ্র করেই মূলত বামপন্থীদের প্রচার আন্দোলন সংগঠিত হচ্ছে। একমাত্র যে লাস্টে যেটা বললেন, 20 তারিখের যে ব্রিগেড, এটা ছাড়া বাকি সমস্ত নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। 20 তারিখের ব্রিগেড নিয়ে সেরকম আলোচনা এখনো পর্যন্ত অন্য বাকি বিষয়গুলোর থেকে অতটা দেখতে পাচ্ছি না। তো এই ব্যাপারে সেটা আমার খুব স্বাভাবিক, কারণ মেন স্ট্রিম মিডিয়া তারা 20 তারিখের ব্রিগেডকে কোনো গুরুত্ব দিতে রাজি না। বামপন্থাকে অপ্রাসঙ্গিক হিসাবে ঘোষণা করে তারা বামপন্থার সঙ্গে আকৃষ্ট মানুষজনকে বাম অভিমুখ থেকে ঘুরিয়ে দিতে চায়। স্বাভাবিকভাবেই তাদের প্রধান এজেন্ডা হিন্দু মুসলমান, তাদের প্রধান এজেন্ডা যোগ্য অযোগ্য, এবং সেইটাকে কেন্দ্র করেই তারা তাদের যে প্রচার পরিকল্পনা তা তৈরি করেছে, এবং এটাও কেন্দ্রীয়ভাবে স্থিরীকৃতই হয়েছে। আমরা সেটা জানি, সেই জন্যই ব্রিগেডের কথা নিয়ে মানুষের কাছে আমরা পৌঁছচ্ছি, সঙ্গে বাকি কথাগুলো থাকছে। আচ্ছা, এইবারে ব্যাপারটা হচ্ছে যে ব্রিগেড নিয়ে যে ব্যাপার, তাতে দেখা যাচ্ছে বহু লোকের এই ব্রিগেডের ব্যাপারটা নিয়ে কিছু পরিমাণে ইনফরমেশন গ্যাপ রয়েছে অথবা কনফিউশন রয়েছে। প্রথম কথা হচ্ছে যে ছোটবেলা থেকে যারা দেখে এসছে, 70-এর দশক থেকে সেই জ্যোতি বসু ব্রিগেড, তারপরে পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেড, লাস্টে মোহাম্মদ সেলিমের ব্রিগেড, এবং এখন মীনাক্ষীর ব্রিগেড, এটা হচ্ছে চলতি পাবলিকের মধ্যে যে ব্যাপারটা চলছে। কিন্তু এরা তো কিছু না কিছুকে রিপ্রেজেন্ট করেন। মীনাক্ষীর আপাতত কোনো সরকারি পদমর্যাদা নেই, দলীয় পদমর্যাদার বাইরে। তা এই যে এইখানে যে আজ যে সভাটা ডাকা হয়েছে, সেই সভাতে দেখতে পাচ্ছি সিআইটিইউ, অল ইন্ডিয়া কিষাণ সভা, অল ইন্ডিয়া এগ্রিকালচারাল লেবার্স ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। মানে এটার মধ্যে ডিওয়াইএফআই বা এসএফআই এর ব্যাপারটা নেই, এটা হচ্ছে সবই এই তাদের প্রফেশন ওয়াইজ একটা অর্গা গণসংগঠন, তারাই এই মিটিংটা কল করেছে, তাই তো? হুম। আচ্ছা। প্রধানত ক্লাস অর্গানাইজেশন। ক্লাস সিআইটিউ অর্গানাইজেশন। মানে হচ্ছে শ্রমিক শ্রেণীর সংগঠন, রাইট। কিষাণ সভা মানে হচ্ছে কৃষক সমাজের সংগঠন, রাইট। ক্ষেত মজুর ইউনিয়ন, আপনি যে এগ্রিকালচারাল লেবার্স বললেন, হুম হুম। ওটা হচ্ছে ক্ষেত মজুর ইউনিয়ন। ক্ষেত মজুর ফলে ইউনিয়ন। ক্ষেত মজুর হিসেবে যে মানুষ গোটা রাজ্যে কাজ করেন তাদের হুম সংগঠন। হুম আর হুম। বস্তি ফেডারেশন মানে বস্তিতে যারা বাস করেন সেই মানুষদের সংগঠন। আচ্ছা। তারা তাদের যৌথ আহ্বানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা ডেকেছেন। রাজ্য বামফ্রন্ট সেই সভাকে সমর্থন করেছে, সফল করবার জন্য মানুষের কাছে আবেদন জানিয়েছে। আচ্ছা, এই যে মিটিং এর যে একটা থিম থাকে, তো প্রত্যেকটা মিটিংয়েরই একটা থিম থাকে, যে মিটিংটা কেন সংগঠিত হতে যাচ্ছে। তা আমি এখানে এরকম থিম পেপার, আমার মতে হয়েছে একটা থিম পেপার, কিন্তু একটা থিম পেপার কিনা সেটা আপনারা বলবেন। তাতে প্রথম যে ইস্যুটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ওয়ান নেশন ওয়ান পার্টি ওয়ান লিডার, এই জিনিসটা কায়েম করার চেষ্টা চলছে এবং এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ আছে। কিন্তু বামপন্থী দলগুলো ছাড়া ভারতে প্রত্যেকটি দলই তো ধরুন এই নীতিতে বিশ্বাসী, ওয়ান লিডার ওয়ান নেশন অ্যান্ড ওয়ান পার্টি। এটা কি ঠিক নয়? না, কংগ্রেস একমাত্র বিজেপি এই নীতিতে বিশ্বাসী, কংগ্রেস বাকি কেউ বিশ্বাসী না। ইন্দিরা না, গান্ধী কংগ্রেস সমর্থিত। এই নীতিতে বিশ্বাসী না। আচ্ছা। কংগ্রেসের সরকার কেন্দ্রে থাকাকালীন বিভিন্ন রাজ্যে বিরোধী দলের সরকার থেকেছে। কংগ্রেসের সরকার কেন্দ্রে থাকাকালীন
কংগ্রেস জোট সরকারও পরিচালনা করেছে এবং সেই জোট শরিকদেরকে মর্যাদাও দিয়েছে। কংগ্রেসের সরকার কেন্দ্রে থাকাকালীন রাজ্যের বিরোধী দলগুলোর সরকারের প্রতি অনেক অতীতে হলেও সাম্প্রতিক সময়ে বিমাতৃসুলভ আচরণ দেখায়নি। আর সুতরাং যে অতীতের কংগ্রেস, যার আচ্ছা, ভগ্নাংশ রাজ্যে তৃণমূল হিসাবে পরিণত হয়েছে, সেই কংগ্রেসের সঙ্গে আজকে যে কংগ্রেস আছে সেই কংগ্রেসকে তুলনা করলে ভুল হবে। আর রিজনাল কংগ্রেসের পার্টিগুলো, সবচাইতে, রিজনাল পার্টি, হ্যাঁ, রিজনাল পার্টিগুলো, রিজিওনাল পার্টিগুলো কেউ ওয়ান নেশন ওয়ান না, লিডার নেশন না হলো, ফর্মুলায় বিশ্বাস করে না। নেশন না কারণ হলো, কি করে বিশ্বাস করবে? আপনি তামিলনাড়ুর ডিএমকে কে যদি বলেন, সেই ডিএমকে তো আপনি বাংলায় কিংবা আসামে খুঁজে পাবেন না। তারা ওয়ান নেশন ওয়ান লিডারে বিশ্বাস করবে কেন? নেশনকে আপনি স্টেট দিয়ে, বাংলার তৃণমূলকে আপনি অন্য কোথাও খুঁজে পাবেন? তাহলে ওয়ান নেশন ওয়ান লিডার আসছে থেকে? না বলছি ইউপির সমাজবাদী পার্টিকে আপনি ইউপি আর বিহার ছাড়া কোথাও খুঁজে পাবেন? তন্ময় বাবু, আপকে পাঞ্জাব আর নেশনের দিল্লি ছাড়া জায়গাতে, কোথাও খুঁজে পাবেন? নেশনের জায়গাতে স্টেট বসিয়ে দিলে সেটাই সত্যি হয়ে যাবে। না না, নেশনের জায়গায় স্টেট বসালেও ওয়ান স্টেট ওয়ান লিডার এই স্লোগান কোনোদিন ওঠেনি। আচ্ছা, ঠিক একমাত্র আছে। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস বাংলা নিজের মেয়েকেই চায় এই স্লোগানের আড়ালে আসলে আপনি যেটা বলছেন সেটাই হয়তো বলতে চেয়েছে, কিন্তু সেটা, আর বিজেপির এক দেশ এক নেতা এক পতাকা এক ধর্ম, এটা সম্পূর্ণ একটা ফ্যাসিবাদী স্লোগান, যে স্লোগানে গণতন্ত্রের ছিটে ফোঁটাও মিশে থাকে না। গণতন্ত্র মানেই তো বহুমত। ঠিক। তো সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে নির্বাচিত হয়ে গণতান্ত্রিক সংবিধানের প্রতি আস্থা রেখে আমি সব, এ কথাটা তো বলা যায় না। সেখানে তো বহুমতের প্রতিনিধিত্ব থাকবে। আচ্ছা সেই তন্ময় বাবু, বহুমতকে সম্মান করাটাই তো সংসদীয় গণতন্ত্র। এবারে দ্বিতীয় ইস্যুতে আসি। The corporate communal nexus, with its rising fascist tendency, poses a significant threat to the nation democratic fabric. হ্যাঁ, এটা একটা পয়েন্ট। বাংলা তর্জমাটা, অবশ্যই হ্যাঁ, বাংলা তর্জমাটা আপনি সবচাইতে একটুখানি। গুরুত্বপূর্ণ পয়েন্ট। হুম। কারণ এই যে, আপনি খেয়াল করলে দেখবেন যে একদিকে কর্পোরেট পুঁজির আগ্রাসন, হুম, সেই আগ্রাসনে শোষিত বঞ্চিত নিপীড়িত হাহাকার করতে থাকা মানুষ, সেই মানুষকে হিন্দুতে মুসলমানে ভাগ করা, এই যে রাজনীতিটা চলছে, এটা হচ্ছে কর্পোরেট অ্যান্ড কমিউনালাইজেশনের নেক্সাস। এক সেই মিনিট, এক মিনিট, নেক্সাসটাকে ভাঙতে হবে। এক মিনিট, একটা উদাহরণ দিয়ে এই পয়েন্টটাকে একটুখানি ইলাস্ট্রেট করুন। আপনি ধরুন, এই যে আমেরিকা ভারতের উপর শুল্ক চাপালো, হুম, ভারত কি করলো? চীনের উপর শুল্ক চাপালো, চীনও পাল্টা প্রথমে 84 তারপর 125% শুল্ক চাপালো। ভারত কি করলো? আমেরিকা শুল্ক কমানোর জন্য হাতে পায়ে ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এইবার আমেরিকাকে যদি আপনি ধরেন, মার্কিন পুঁজিকে যদি আপনি ধরেন, যা আমাদের দেশের বাজারে প্রবেশ করছে, আমাদের দেশের যে মনোপলি ক্যাপিটাল তার সঙ্গে মিশে যাচ্ছে, আমাদের এলআইসি কে কার্যত স্তব্ধ করে দিয়ে বেসরকারি বীমা কোম্পানি ঢুকছে, আমাদের ব্যাংকগুলো অ্যামালগামেট হয়ে যাচ্ছে, 5টা ব্যাংক একটা হয়ে যাচ্ছে, তারপর সেই ব্যাংকটা কেন্দ্রীয় সরকার বিক্রি করতে বাধ্য হচ্ছে কর্পোরেট পুঁজির কাছে, তার মানে আসলে 5টা ব্যাংক বিক্রি হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে কর্পোরেট। আর এই কর্পোরেটের সঙ্গে সাম্প্রদায়িকতার মিশেল চলছে, কারণ এই কর্পোরেটের বিরুদ্ধে মানুষ যাতে তার শ্রেণীর আন্দোলনকে গড়ে তুলতে না পারে, সেই জন্য সেই শ্রেণীভুক্ত মানুষকে বিভক্ত করো, তাদেরকে হিন্দু মুসলমানে ভাগ করো, জাতপাতে ভাগ করো। এই বিভাজন এবং তার সঙ্গে পুঁজির শোষণ, এই দুটো একসাথে চলছে। ঠিক আছে। মিডিয়া কন্ট্রোল নিয়ে আপনাদের অনেক অভিযোগ আছে, যে এতে যে ফ্রি স্পিচ থেকে শুরু করে সমস্ত কিছু ভায়োলেট হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হচ্ছে। মিডিয়া কন্ট্রোল কি স্টেট, কি সেন্ট্রাল? আপনি তো জানেন যে আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো আছে, তার সিংহভাগের মালিকের নাম মুকেশ আম্বানি, সেকেন্ড হাইয়েস্ট মালিকের নাম গৌতম আদানি।
তাহলে এই যে মুকেশ আম্বানি এবং গৌতম আদানি ভারতবর্ষের দুজন সবচাইতে বড় লোক, যারা কর্পোরেট পুঁজির সাথে নেক্সাস করে ভারতবর্ষের সরকারকে বাধ্য করছে তাদের পক্ষে নীতি গ্রহণ করবার জন্য, এবং বিভিন্ন রাজ্যের সরকার, যেমন আমাদের রাজ্যের সরকার দেউচা পাচামিকে গৌতম আদানির হাতে তুলে দিচ্ছে, এই যে জল জঙ্গল জমির উপরে একচেটি আধিপত্য বিস্তার করছে আম্বানি আদানি গোষ্ঠী, এই কথাগুলো কি মিডিয়ায় আসছে? মিডিয়ায় এই কথাগুলো আসছে না। তার কারণ হচ্ছে মেন স্ট্রিম মিডিয়ার 99% মালিকানা হচ্ছে এই কর্পোরেট পুঁজির সঙ্গে আপোষ করা শক্তির, এবং সেই মালিকানার কাছ থেকে আপনি আসল তথ্য, আসল সত্য কখনো পাচ্ছেন না। এই যে এই সাম্প্রতিক দাঙ্গার সময়ে 12খানা পুরনো ছবি দিয়ে বিভিন্ন মিডিয়া বাংলাদেশের ঘটনার সময় 5খানা ফেক ছবি ভারতবর্ষের 1 নম্বর চ্যানেল চালিয়েছে, 3খানা করে ফেক ছবি ভারতবর্ষের 2 নম্বর 3 নম্বর চ্যানেল চালিয়েছে, 2খানা করে ফেক ছবি বাকি চ্যানেলগুলো চালিয়েছে। এই যে মিথ্যা প্রচার, এবং মিথ্যা প্রচার করে মানুষকে বাংলাদেশ নিয়ে উত্তেজিত করলে পশ্চিম বাংলায়, যেখানে 1 বছর বাদে ভোট, সেখানের মানুষকে উত্তেজিত করা সহজ হয়, এই যে নির্দিষ্ট রাজনৈতিক টার্গেটে এই কাজগুলো করা হচ্ছে, সেইটাকেই এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, মিডিয়া গেল। পশ্চিমবঙ্গে যে কৃষিক্ষেত্র, তাতে কৃষক বা যে অন্যান্য যে কৃষি শ্রমিক, এমনকি গরিব বা প্রান্তিক মানুষ, তাদের অবস্থা কেন্দ্র এবং রাজ্য তাদের পলিসির জন্যই কিন্তু এই খারাপ অবস্থা। এটা কি করে এক্সপ্লেন করবেন? আমরা যখন সরকারে এসেছিলাম আমরা ভূমি সংস্কার করেছিলাম। আপনার খেয়ালে থাকবে, খাদ্যশস্য উৎপাদনে ভূমি সংস্কার এবং বর্গা অপারেশনের ফল হিসাবে পশ্চিমবাংলা পরনির্ভরতার হাত থেকে উদ্ধার পেয়ে উদ্বৃত্ত রাজ্যে পরিণত হয়েছিল। আমরা ধান উৎপাদনে প্রথম হয়েছিলাম, আলু উৎপাদনে প্রথম হয়েছিলাম, সবজি উৎপাদনে গোটা দেশের মধ্যে হেক্টর পিছু সবচাইতে বেশি সবজি উৎপাদন আমরা করেছিলাম, মাছ উৎপাদনে বছরের পর বছর প্রথম হয়েছিলাম। তাহলে এই যে কৃষির সঙ্গে জড়িত বিষয়গুলোতে যে সাফল্য অর্জিত হয়েছিল, এবং জনসংখ্যা বৃদ্ধির অনুপাতে আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি প্রাপ্ত হচ্ছিল। জনসংখ্যা যদি 1.9% হারে বেড়ে থাকে, কৃষি উৎপাদন বাড়ছিল 2.3% হারে, 2.6% হারে। এখনকার চেহারাটা হচ্ছে উল্টো। এই যে পাট্টাদারদের জমি জোর করে দখল করে নেওয়া হয়েছে, এই যে 3 ফসলি চাষের জমিকে বেআইনি ভেরিতে পরিণত করা হয়েছে, দখল করে নিয়ে বর্গা পাওয়া চাষিকে চাষ করতে দেওয়া হচ্ছে না, হেক্টরের পর হেক্টর জমি, কয়েক হাজার হেক্টর জমি, এর সবকিছুর ফলশ্রুতিতে কৃষি উৎপাদনের উপর তার প্রভাব পড়ছে। কৃষি উৎপাদন বাড়ছে না এ কথা আমি বলছি না, কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন জনসংখ্যা বৃদ্ধির হারের তুলনায় কৃষি উৎপাদন বৃদ্ধির হার কম। যখন এইটা হয়, গত বছর আমার জনসংখ্যা ছিল 100, কৃষি উৎপাদন করেছিলাম 100, এবছর জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 109, কৃষি উৎপাদন বেড়ে হয়েছে 104। তার মানে জনসংখ্যা পিছু খাদ্য উৎপাদনের হার আমাদের রাজ্যে কমছে। গত 14 বছরের ইতিহাস হচ্ছে এইটা, যার সামগ্রিক ফল হিসাবে আমাদের কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না, লাভজনক দর পাচ্ছেন না, এবং অনেকেই কৃষিকাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন, কারণ কৃষিতে সেই সাফল্য অর্জিত হচ্ছে না। এই অবস্থা পরিবর্তনের উপায় কি? এই যে উপায় ভূমি একশো সংস্কার। একশো 109 104 বললেন। যে ভূমি সংস্কার আমরা করেছিলাম, সেই ভূমি সংস্কারের যে রেসিডুয়াল পার্ট আছে তাকে আরো দ্রুত করা উচিত। যে বর্গা অপারেশন করা হয়েছিল সেই পাট্টাদারদেরকে জমি ফেরত দিয়ে দেওয়া উচিত। জল জঙ্গল জমিনের উপর আদিবাসীদের যে অধিকার যা কেড়ে নেওয়া হচ্ছে, সেই অধিকার আদিবাসীদের ফিরিয়ে দেওয়া উচিত আইনসম্মত ভাবে, যাতে উৎপাদনের যে স্বাভাবিক প্রক্রিয়া, আমি যদি মনে করি এই জমি আমার, এই জমির ফসল আমার, তাহলে উৎপাদনে আমি যতটা আগ্রহী হব। আমি যদি মনে করি আমি যে ফসলে উৎপাদন করি না কেন
তা আমাকে চুক্তি চাষের ভিত্তিতে অমুককে দিয়ে দিতে হবে, তাহলে সেই উৎপাদনের আগ্রহ আমার কমবে। কৃষি উৎপাদন বেড়েছিল জমির মালিকানার কারণে, কৃষি উৎপাদন কমছেও জমির মালিকানা হাতছাড়া হয়ে যাওয়ার কারণে। ওকে, নেক্সট পয়েন্ট, কর্পোরেট ডেট রিলিফ অ্যান্ড পারভেসিভ করাপশন ইন রুরাল ডেভেলপমেন্ট, সেটা কিন্তু মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে। কর্পোরেট ডেট রিলিফ অ্যান্ড পারভেসিভ করাপশন ইন রুরাল ডেভেলপমেন্ট স্কিমস, এটা একটুখানি। 11 লক্ষ কোটি টাকা কর্পোরেটদের ঋণ মুকুব করেছে নরেন্দ্র মোদী ক্ষমতাসীন হওয়ার পরে। 11 লক্ষ কোটি টাকা। প্রতি বছর বাজেট পেশের সময় দেখবেন ঋণ মুকুবের ঘোষণা থাকে। বড় বড় পুঁজিপতি যারা যারা দেশটাকে নিংড়ে নিচ্ছে তাদের ঋণ মুকুব হয়। মুকেশ আম্বানির ঋণ মুকুব হয়, অনিল আম্বানির ঋণ মুকুব হয়, গৌতম আদানির ঋণ মুকুব হয়। আর উল্টো দিকে হচ্ছে সাধারণ মানুষ ঋণ নিয়ে একটা টোটো কিনলে, ঋণ নিয়ে একটা অটো কিনলে, তার পেছনে ব্যাংকের ঠিক করা বাউন্সার ঘুরে বেড়ায় টাকা শোধের জন্য। ফলে এই যে গরিব মানুষের হাতে টাকা আসার যে ফ্লোটা, এই ফ্লোটা বন্ধ হয়ে যাচ্ছে। আর গরিব মানুষের হাতে টাকা আসার ফ্লোটা বন্ধ হয়ে গেলে পরে গরিব মানুষের বাজারে যাওয়া কমে যায়। গরিব মানুষ বাজারে না গেলে বাজারে পণ্যের চাহিদা কমে। বামফ্রন্ট সরকার যখন চলে যায় তখন আমাদের রাজ্যে গ্রামীণ এলাকায় 20,000 কোটি টাকার শিল্প পণ্যের বাজার তৈরি ছিল। সেই 20,000 কোটি টাকা আজকে হিসেব করলে 15 বছর বাদে হয়তো 3 লক্ষ কোটি টাকার সমান। কিন্তু আজকে কি আমাদের গ্রামীণ বাজারে 3 লক্ষ কোটি টাকার ক্রয় ক্ষমতা আছে? উত্তর না। তাহলে ক্রয় ক্ষমতা কমলে কি হয়? ক্রয় ক্ষমতা কমলে পরে নতুন জিনিস উৎপাদিত হয় না, তার মানে কলকারখানা বন্ধ হয়, তার মানে নতুন কলকারখানা চালু হয় না। ওকে, এবারে একটু ট্রেড ইউনিয়নের জায়গাতে আসা যাক। ট্রেড ইউনিয়ন কেন, যারা কায়িক শ্রম করেন, সেটা ট্রেড ইউনিয়ন শিল্পক্ষেত্রে করতে পারেন বা অন্যান্য হোয়াইট কলার এগ্রিকালচার যাই হোক, 29টা যে শ্রম আইন আছে সেটাকে কম্প্যাক্ট করে 4টে কোডে ওটাকে নিয়ে আসা হচ্ছে। কোড অন ওয়েজেস, কোড অন অকুপেশনাল সেফটি, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড অ্যান্ড কোড অফ সোশ্যাল সিকিউরিটি। এতে প্রথম কথা হচ্ছে হ্যাঁ, 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 বলুন। 29টাকে কমেমোরেট করে এটা হচ্ছে না। 29টার ভেতর অনেকগুলোকে বাদ দিয়ে, অনেকগুলোকে পরিবর্তন করে এটা হয়েছে। শ্রমিকের 8 ঘন্টা কাজের অধিকার, সেই অধিকারটাই এর মধ্যে নেই। হায়ার অ্যান্ড ফায়ার মালিকের ইচ্ছাধীন, যেখানে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ আর রাখা হচ্ছে না। আগে শ্রমিককে ছাঁটাই করতে হলে পরে লেবার কমিশনে যাওয়ার সুযোগ ছিল, সেই সুযোগ তুলে দেওয়া হচ্ছে। বোনাস, বেতন কাঠামো, এগুলো সব ট্রাইপার্টাইট এগ্রিমেন্টের মাধ্যমে ঠিক করবার যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা বাতিল করে দেওয়া হচ্ছে। আসলে 4টে শ্রম কোড শ্রমিকরা যে অধিকার অর্জন করেছেন দীর্ঘদিন লড়াই করে, সেই সমস্ত অধিকার তাদের থেকে কেড়ে নেওয়ার আইনে পরিণত হয়েছে। তাই এই 4টে শ্রম কোড ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর কাছে শুধু হতাশার না, চরম আক্রমণাত্মক। এই আক্রমণকে যদি ভারতবর্ষের শ্রমিক শ্রেণী না মোকাবিলা করতে পারে, তাহলে ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর অস্তিত্ব বিপন্ন হবে। তাই এই 4টে শ্রমকোড বাতিলের দাবি আজকে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে প্রতিফলিত হচ্ছে হাজারো আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। আচ্ছা তন্ময় বাবু, এই ব্যাপারে আরেকটা প্রশ্ন করি। বামপন্থী দল ছাড়া অন্য কোনো দল কি এই এই জিনিসগুলোকে নিয়ে কোনো লড়াই করছে? একদম কেউ লড়াই করছে না, ব্যাপারটা এমন না। দিল্লিতে অনেকগুলো দলের ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কনভেনশন হয়েছে এবং সেখানে বিজেপির যে ট্রেড ইউনিয়ন তারা বাদে বাকি সকলেই 20শে এপ্রিল ব্রিগেড হচ্ছে, তারপর 20শে মে সর্বভারতীয় শিল্প ধর্মঘট ডেকেছে এই 4টে শ্রমকোড বাতিলের দাবিতে।
তাতে বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন রাজনৈতিক দলের পরিচালনাধীন সংগঠন আছে, শ্রমিকদের সংগঠন আছে। এটা বলতে পারেন যে আমরা যতটা সোচ্চার ততটা কি আর কেউ সোচ্চার? এ প্রশ্নের উত্তর দিতে হলে আমাদেরও বিবেচনা করতে হবে, আরো যতটা সোচ্চার হওয়া উচিত ততটা সোচ্চার হয়তো সকলে হচ্ছেন না। হয়তো কিছুটা পরিমাণে লিপ সার্ভিস আছে, মুখে বলছে, কিন্তু অনেক জায়গাতেই দেখা গেছে যে তাদের ট্রেড ইউনিয়ন ফ্রন্ট যেটা বলছে মেইন পার্টি তার সঙ্গে একমত নয়। হ্যাঁ, এমনটাও আছে। আসলে মুশকিল হচ্ছে ট্রেড ইউনিয়নে রাজনীতি, এটা তো অন্য পার্টিগুলো শেখায় না। ট্রেড ইউনিয়নকে অর্থনীতিবাদের সমার্থক করে ব্যবহার করবার একটা চিরায়ত প্রথা ছিল। বামপন্থীরা প্রথম ট্রেড ইউনিয়ন মানে খালি অর্থনীতিবাদ নয়, অর্থনীতি যেহেতু রাজনীতিরই প্রতিফলন, তাই ট্রেড ইউনিয়নকে রাজনৈতিক আন্দোলন সংগ্রামে সামিল না হলে সে তার অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে পারবে না, এই বোধ ট্রেড ইউনিয়নগুলোর ভিতর প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে সবচাইতে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা বামপন্থীরা কমিউনিস্টরা পালন করেছে। সুতরাং কমিউনিস্টদের কাছ থেকে আপনি যা দেখতে পাবেন তা আর পাঁচটা বুর্জুয়া রাজনৈতিক দল পরিচালিত ট্রেড ইউনিয়নের কাছ থেকে দেখতে পাবেন না। এবারে আসি একটু জিগ ওয়ার্কারদের ব্যাপারে। তারাও তো শ্রমিক, তাদের জানি না তাদেরকে আপনি শ্রমিক বলবেন কিনা, তবে তারা তো যথেষ্ট নিশ্চয়ই বলবো, পরিমাণে, হ্যাঁ, তার তো যথেষ্ট নিশ্চয়ই পরিমাণে। বলবো, এবং তাদেরকেও আমরা সংগঠিত করার চেষ্টা করছি। কিন্তু আজকে জিগ ওয়ার্কার্সদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের ইউনিয়ন নেই কেন, বা তোমরা তোমাদের কাজে খুশি কিনা, বা তোমরা যে বেতন বা অন্যান্য যে সুযোগ সুবিধা পাও সেটা নিয়ে তোমরা কতটা সন্তুষ্ট, এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারছি। আমি কোম্পানিগুলোর নাম নিতে চাই না, কারণ সেটা অন্য সমস্যার সৃষ্টি করবে। কিন্তু সবাই বলছে এই কোম্পানি ছেড়ে আমি এই কোম্পানিতে জয়েন করেছি এবং এতে আমার জব সেফটি থেকে শুরু করে পেমেন্ট স্যাটিসফ্যাকশন সবই খুব ভালো, খুব কম্পিটিটিভ ব্যাপার আছে। এবং সেই জন্য দেখা যাচ্ছে কেউ পাই পাই করে দৌড়চ্ছে নেক্সট অর্ডার ধরার জন্য এই কোনো একটা পরিস্থিতিতে। আপনার কি মনে হয় যে এইখানে এদের খুব একটা বেশি কিছু মানে এক্সপ্লয়টেশন বা এই ধরনের ব্যাপারটা যেটা এখানে লেখা হয়েছে সেটা আছে? ভয়ঙ্কর এক্সপ্লয়টেশন, একটু বোঝান। ভয়ঙ্কর রকমের এক্সপ্লয়টেশন। ধরুন একজন কেউ কোনো একটা বড় কিছুর ডেলিভারি বয়, সে অ্যামাজনের হতে পারে, ফ্লিপকার্টের হতে পারে, তার সঙ্গে শিডিউল হচ্ছে যে তাকে মিনিমাম, ধরুন ফর উদাহরণ, 15টা ডেলিভারি একদিনে করতেই হবে। 15টা ডেলিভারি না করে যদি কোনোদিন সে 14টা ডেলিভারি করে, তাহলে তার যে ডেলি রেটেড ওয়েজেস আছে তার থেকে টাকা কাটা হবে। আবার 15টার জায়গায় সে যদি 16টা করতে পারে, তার তাহলে হয়তো ইনসেনটিভ। তাকে একটু ইনসেন্টিভ দেওয়া হবে। এর ফলে যে অসুস্থ প্রতিযোগিতাটা হচ্ছে, এই ডেলিভারি বয়রা যারা মোটর সাইকেল ব্যবহার করে, তাদের আমরা রাস্তাঘাটে প্রায়শই দেখি যে জীবনের ঝুঁকি হাতের মধ্যে নিয়ে তারা মোটর সাইকেল চালাচ্ছে। কারণ যত তাড়াতাড়ি সে পৌঁছতে পারবে তত আরেকটা অর্ডার সে ক্যারি করতে পারবে। ফলে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, এবং এই দুর্ঘটনার ফলে যদি কারো মৃত্যু হয়, সেক্ষেত্রে কিন্তু সেই কোম্পানি কোনো দায়িত্ব নিচ্ছে না। এরকম অজস্র ঘটনা ঘটছে। তো এদের জন্য আপনি আপনাদের। যদি ওলা উবার দেখেন, তাহলে ওলা উবারের ক্ষেত্রেও তাই, এই প্যাসেঞ্জার মিনিমাম চাই, এই পরিমাণ টাকা মিনিমাম চাই। এই যে সব ফিক্সেশন, আমরা বলছি চুক্তি ভিত্তিক, এই যে ফিক্স করে দেওয়া হচ্ছে যে এই পর্যন্ত প্রোডাক্টিভিটি তোমাকে দেখাতেই হবে, এটা কি আমি ডেলিভারি বয় আমার উপর নির্ভর করে? আমার কোম্পানি, সেই কোম্পানির প্রোডাক্ট যদি 16 জন না চায়, তাহলে আমি 16 নম্বরটা ডেলিভারি করব কিভাবে? সেই কোম্পানির প্রোডাক্টের বাজার যদি খারাপ হয়, এবং হচ্ছে, তাহলে পরে তার দায় আমি বইব কেন? কিন্তু এই কথাটা তারা সমস্বরে বলবে, এর জন্য যে তাদের একসাথে হতে হবে এই জীবনের এই ঘানি টানার প্রতিযোগিতায়, তারা সেই একসাথে হতেও পারছে না। আচ্ছা, এটাই তোমার তাদের পক্ষে সবচাইতে বড় শোষণ। একটা একটা কোশ্চেন আমার ভেতরে আছে, সেটা একটু ক্ল্যারিফাই করুন। ধরুন আপনি বলছেন যে চুক্তি ভিত্তিক হতে হবে, যখন সে ফর্ম ফিল আপ করে যখন সে নিজেকে রেজিস্টার করছে তখনই তো চুক্তিটা হয়ে গেল, তার আর নতুন করে কি হ্যাঁ, চুক্তি? হলো তো।
তাহলে হলো তো? তাহলে তাহলে তার আর নতুন করে কি চুক্তি হবে? না না, সে কাজ পাচ্ছে না তো। আপনি দেখবেন প্রচুর মাস্টার ডিগ্রি করা ছেলে তারা গিগ ওয়ার্কারের কাজ করছে, ডেলিভারি বয়ের কাজ করছে। ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলে ডেলিভারি বয়ের কাজ করছে। আপনি দেখেছেন তো কলকাতা কর্পোরেশনে পিয়ন পদের জন্য ইঞ্জিনিয়ারিং ছেলে অ্যাপ্লিকেশন করেছিল, দেখেছেন তো আপনি? তার মানে হচ্ছে আমি আমার যোগ্যতা মতো কাজ পাচ্ছি না, বেঁচে থাকবার রাসাচ্ছাদনের জন্য আমাকে কোনো না কোনো কাজ করতে হচ্ছে। এবং এই কোনো না কোনো কাজটা করতে হচ্ছে হচ্ছে মালিকের দেওয়া শর্ত অনুযায়ী। ঠিক এইখানেই ওই চারটে শ্রমকোডের ইম্পর্টেন্স। মালিকের দেওয়া শর্তের সঙ্গে শ্রমিকের দেওয়া শর্তের বিরোধ হলে তার মাঝখানে সরকার হস্তক্ষেপ করে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে একটা পথ খুঁজে বের করবে, সেইখান থেকে সরকার হাত গুটিয়ে নিচ্ছে। অর্থাৎ মালিক যা ঠিক করছে সেইটাই তাকে মানতে বাধ্য হতে হচ্ছে। এই যে বাধ্যতা, এই বাধ্যতা কখনো উৎপাদনে উৎসাহ প্রদানের কাজ করে না। আচ্ছা, এখানে মানে কম্পালশন ক্যান বি প্রোডাক্টিভ। এইখানে আমার একটা লাস্ট, এই ইস্যুতে, এখনই এটা লাস্ট নয়, এই ইস্যুতে আমার লাস্ট কোশ্চেন, যে আপনাদের মতে আইডিয়াল সিস্টেম কি হওয়া উচিত? দেখুন, আমরা সমাজতন্ত্রের পক্ষে কথা বলি। সমাজতন্ত্র আমাদের কাছে আইডিয়াল সিস্টেম। কিন্তু এই মুহূর্তে তো ভারতবর্ষে সমাজতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাহলে অন্তত ন্যূনতম গণতান্ত্রিক পরিসরটুকু থাকুক। ন্যূনতম গণতান্ত্রিক পরিসর যা ভারতবর্ষে ছিল, যা আজকে তুলে নেওয়া হচ্ছে, সেই গণতান্ত্রিক পরিসরটুকু যদি ফেরত পাওয়া যায়, যেখানে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ থাকবে না, যেখানে শ্রমিক মালিক বিরোধে সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে হস্তক্ষেপ করবে, যেখানে দাঙ্গা থামাতে পুলিশ অ্যাক্ট করবে, এই রকম টেবিলের তলায় লুকিয়ে পালাবে না, এই যে ন্যূনতম গণতন্ত্রের পরিসর, সেই ন্যূনতম গণতন্ত্রের পরিসর হায়ার অ্যান্ড ফায়ারের ভিতর দিয়ে যাকে খুশি যখন খুশি মালিক ছাঁটাই করে দিতে পারবে না। এই যে মিনিমাম ডেমোক্রেটিক ওকে। বাতাবরণ, ওকে। সেইটাও যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেটাও একটা বড় লাভ। এই যে এরপরে আরেকটা ব্যাপার কভার করে তারপরে আমি একটা কনসোলিডেটেড একটা জায়গাতে আসার চেষ্টা করব। এখনো পর্যন্ত যতগুলো ব্রিগেড হয়েছে তাতে কখনো, মানে অ্যাটলিস্ট আমার নজরে আসেনি যে বস্তিবাসীদের জন্য কোনো একটা সেখানে একটা স্পেশাল এই ধরনের রাখা হচ্ছে, যেমন সিআইটিইউ বা এআইকেএস এই ধরনের। তাদের বলা হচ্ছে মিনিমাম বেসিক ফ্যাসিলিটি নেই, রেশন কার্ড নেই, পানীয় পরিশ্রুত জলের ব্যবস্থা নেই, বা আরও অন্যান্য ব্যাপার ট্যাপারগুলো নেই। তা আপনারা এই যে ব্রিগেডে এদেরকে অন্তর্ভুক্ত করে কি বার্তা দিতে চাইছেন, বা হোয়াট ইজ ইয়োর স্কিম ফর দেম? দেখুন, বস্তিবাসী মানুষরা হচ্ছে সমাজের ভিতর আর্থিকভাবে দুর্বল মানুষ। আর্থিকভাবে সবচাইতে দুর্বল মানুষকে উপরে তুলে আনতে হবে তো। বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন পশ্চিমবাংলায় দারিদ্র সীমার নিচে ছিল 61 ভাগ মানুষ। বামফ্রন্ট সরকার যখন চলে গেল তখনও দারিদ্র সীমার নিচে ছিল 18 ভাগ মানুষ। আমরা একদিনের জন্য দাবি করিনি যে সব মানুষকে আমরা দারিদ্র সীমার উপরে তুলতে পেরেছি, কিন্তু 34 বছরে 61কে কমিয়ে আমরা 18 করতে পেরেছিলাম। এখন সেই 18কে শূন্যে নিয়ে যাওয়ার পালা। কিন্তু সেই 18 কি শূন্যে গেছে? যায়নি। একটা কথা জিজ্ঞেস করি। লেটেস্ট স্ট্যাটিস্টিক্স বলছে পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গে, দারিদ্র সীমার নিচে এখন 27% মানুষ। তন্ময়বাবু, এক মিনিট। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দারিদ্র্য সীমাটা কি, অনেকেই বলে যে বিপিএল এপিএল অমুক তমুক, তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দারিদ্র্য সীমাটা একটুখানি ব্যাখ্যা করবেন, হোয়াট ইজ না না, পভার্টি লাইন? দারিদ্র সীমা পশ্চিমবাংলার ক্ষেত্রে ব্যাখ্যা করার তো কিছু নেই। গোটা ভারতবর্ষেই দারিদ্র সীমার একটি নির্দিষ্ট ব্যাখ্যা আছে। হুম। এখন কত? কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী এত টাকা পর্যন্ত আয় হলে তা দারিদ্র সীমার নিচে হবে, আর এত টাকার বেশি আয় হলে তা দারিদ্র সীমার উপরে হবে। এটা গোটা দেশের জন্যই প্রযোজ্য। হ্যাঁ, সেটা কত? এটা গোটা ভারতবর্ষের জন্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী একটা রেট ঠিক হয়। সেই রেটের নিচে আয় হলে সেটা দারিদ্র সীমা, সেই রেটের উপরে আয় হলে সেটা দারিদ্র সীমা না। এই যে সেটা কত? সর্বভারতীয়, আমরা মনে করি সেটা যথার্থ কাঠামো না, কিন্তু স্টিল যেটা আছে,
যতক্ষণ পর্যন্ত এটা আছে এটাকেই আমাদের সরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। সেইটাকে তথ্য হিসাবে গ্রহণ করলেও পশ্চিমবাংলায় দারিদ্র সীমার নিচে মানুষ মমতা ব্যানার্জির 14 বছরের শাসনে বেড়েছে, 1.5 গুণ বেড়েছে। ওকে। এবং 1.5 গুণ বেড়েছে, আমি যেটা বলছি সেটা 2021-22 অর্থবর্ষের হিসাব। তারপরে 22-23, 23-24, 24-25 তিনটে অর্থবর্ষ পেরিয়েছে। সেই তিনটে অর্থবর্ষ ওটা আরো বেড়ে থাকতে পারে, যে ক্যালকুলেশন আমার কাছে নেই, কারণ সেই ক্যালকুলেশন প্রকাশিত হয়নি। রাজ্য সরকার এই তথ্য চেপে যাচ্ছে এবং বিভিন্ন যে সমীক্ষক সংস্থা, সেই সমীক্ষক সংস্থা প্রয়োজনীয় তথ্যের অভাবে সঠিক তথ্য পেশ করতে পারছে না। ওকে, এইবারে আমি আর দুটো প্রশ্ন করব, আমাদের সময় শেষ হয়ে আসছে। দি পারপাস অফ দি মিটিং ইজ টু ইউনিফাই অল অফ দেম। এই যে মিটিংয়ে যাদেরকে ডেকেছেন তাদেরকে ইউনিফাই করবেন এই ব্রিগেডের মাধ্যমে। ইউনিফাইটা কি করে করবেন? কি করে করব মানে? মানে খুব এখানে সহজ কথা তো। হুম, কৃষকের জীবনের সমস্যা, শ্রমিকের জীবনের সমস্যা, মজুরের জীবনের সমস্যা, বস্তিবাসীর জীবনের সমস্যা, নিম্ন মধ্যবিত্ত বাংলার সমস্ত মানুষের জীবনের সমস্যা, এমনকি মধ্যবিত্ত মানুষের জীবনের সমস্যা কি? সমস্যা খাদ্য, সমস্যা বস্ত্র, সমস্যা বাসস্থান, সমস্যা শিক্ষা, সমস্যা চিকিৎসা, সমস্যা কর্মসংস্থান। এই যে ছটা প্রধান বিষয়ে যা ছাড়া মানুষ বাঁচে না, এই সমস্যা সবচাইতে বেশি কাদের মধ্যে? কলকারখানার শ্রমিকদের মধ্যে, গরিব কৃষকদের মধ্যে, তার চাইতেও গরিব ক্ষেত মজুরদের ভিতর, বস্তি অঞ্চলে বসবাসকারী দিন আনা দিন খাওয়া মানুষের ভেতরে। তাহলে এই যে সমস্যা, এই সমস্যার সমাধানের যে লড়াই, যে লড়াই বামপন্থীরা চিরকাল করে এসেছে, সেই লড়াইয়ে অংশগ্রহণের মধ্য দিয়েই, সেই লড়াইকে জোরদার করার মধ্যে দিয়েই এই মানুষদের ঐক্যবদ্ধ করা এবং তাদের দাবি আদায় করা, এবং সেই দাবি আদায়ের মতো সরকার প্রতিষ্ঠা করা সম্ভব। তাহলে এইটাই সেই জন্য হচ্ছে, তাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এইটা হচ্ছে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা, যেটাকে ইউনিফিকেশন বলছেন। এইবারে অবশ্যই। ওকে, এইবারে আসি লাস্ট ফেজে। ছোট ছোট গোটা কয়েক প্রশ্ন। সেটা হচ্ছে যে ধরুন আমি ধরেই রাখছি একটা ফ্যাবুলাস ব্রিগেড হবে, 10 লক্ষ, 15 লক্ষ, 12 লক্ষ, যা হচ্ছে ফিগারটা যে যা বলছে বলুক, অন্তত ভিজুয়ালি দেখতে পাচ্ছি হিউজ। এই যে ব্রিগেডটা হবে, পরবর্তীকালে এটা আপনাদেরকে কতটা শক্তিশালী করবে? নির্বাচনী, আলটিমেটলি তো নির্বাচনী রাজনীতিতে আসতেই হবে। নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই, কিন্তু আমরা নির্বাচন সর্বস্ব দল নই। আমরা নির্বাচনে হেরে গেলাম যখন 2021 সালে, শূন্য হলাম। বেলা 3টের মধ্যে সব ঘোষণা হয়ে গেল। বেলা 4টের সময়, তখন কোভিড চলছে, আমাদের ভলেন্টিয়াররা অক্সিজেন সিলিন্ডার কাঁধে নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিলেন। অবশ্যই আমরা নির্বাচনে সাফল্য চাই, কিন্তু নির্বাচন সর্বস্বতা আমাদের বিষয় না। আমরা মানুষের প্রয়োজন, মানুষের লড়াই সংগ্রাম, তার সঙ্গে জড়িয়ে থাকা এবং মানুষকে উদ্বুদ্ধ করে সমাজের প্রকৃত পরিবর্তনের দিকে, সমাজের রূপান্তরের দিকে সেই মানুষকে অগ্রসর করে তোলা আমাদের রাজনৈতিক দায়িত্ব। এখন এবারের ব্রিগেড ফ্যাবুলাস ব্রিগেড হবে, কোট আনকোট আপনার কথায়। এবার 2026-এর বিধানসভা ভোটে এই ব্রিগেডের কি প্রভাব পড়বে? আমি তো জ্যোতিষী না, রাজনৈতিক জ্যোতিষী না। এই যে এই মুহূর্তে গোটা রাজ্যটাকে হিন্দু মুসলমান দিয়ে খেলানো হচ্ছে, কেন খেলানো হচ্ছে? কেন হিন্দু মুসলমান দিয়ে খেলানো হচ্ছে? কেন বিজেপি সরকার বলতে পারছে না যে আমার সরকারের আমলে আমি এত নতুন কাজ তৈরি করেছি? কেন তৃণমূলের সরকার বলতে পারছে না আমার সরকারের আমলে আমি এত শিক্ষক স্বচ্ছভাবে নিয়োগ করেছি, হাসপাতালে এত লোক স্বচ্ছভাবে নিয়োগ করেছি? তাহলে এদের কাছে পজিটিভ মানুষের জন্য বলার কিছু নেই। নেই বলে মমতা ব্যানার্জি ইমাম মোয়াজ্জেমদের সঙ্গে মিটিং করছেন, আর শুভেন্দু অধিকারী সনাতনী সেজেছেন। আসলে দুটোই তো সাজ। ওকে, তো তার মানে যদি সিম্পলিফাই করি,
তাহলে বলো, আপনারা যে সামাজিক আন্দোলনটা করছেন তাতে নির্বাচনী সাফল্য হচ্ছে একটা বাই প্রোডাক্ট। না না, যে কোনো সময়, যে কোনো আন্দোলনে নির্বাচনের সময় মানুষ তার জীবন জীবিকার যন্ত্রণাকে যদি বেশি গুরুত্ব দেয়, আমাদের ঘরে সাফল্য আসবে। নির্বাচনের সময় মানুষ, আমি হিন্দু তাই হিন্দুদের পার্টি বিজেপিকে ভোট দেব, আমি মুসলমান তাই মুসলমানদের রক্ষাকর্তা, আসলে কিচ্ছু রক্ষা করেননি। এই যে পরিকল্পনা, এই বিভ্রান্তি মানুষের কেটে গেলে মানুষ যখন বুঝবে হিন্দু কিংবা মুসলমানটা বড় কথা না, বড় কথা আমার পেটের ভাত, ধর্ম না, বড় কথা কর্ম, কাজ, জাত না, বড় কথা ভাত, তা এইটা আপনার কি যেদিন মানুষ বুঝবে। আ- আপনার কি মনে হয়, লাস্ট সেন্টেন্স, আপনার কি মনে হয় মানুষ এই সরল সত্যটা বুঝছে না কেন? দেখুন, মানুষকে প্রভাবিত করবার জন্য আমি আগেই বলেছি মেইনস্ট্রিম মিডিয়া ভয়ঙ্কর রকমের মোটা, এবং আপনি সেটা বুঝছেনও, দেখছেনও। যে কারণে আপনি একটা প্রশ্ন করেছিলেন শুরুতেই যে মেইনস্ট্রিম মিডিয়া এগুলো দেখা যাচ্ছে না। মেইনস্ট্রিম মিডিয়া আমাদেরকে অপ্রাসঙ্গিক করে রাখতে চাইছে। এই যে ব্রিগেডকে কেন্দ্র করে এত এত কর্মসূচি হচ্ছে, প্রত্যেক দিন বিভিন্ন এলাকায় 500 700 1000 1500 2000 লোকের মিছিল হচ্ছে, প্রতিদিন অজস্র পথসভা হচ্ছে, 200 জন 300 জন 500 জন 700 জন 1000 জনকে নিয়ে অজস্র পথসভা। একদিনে হয়তো 1000টা পথসভা হচ্ছে গোটা রাজ্যে, যাতে 200 জন করে থাকলে পরেও 2 লক্ষ মানুষ অংশ নিচ্ছে। এই যে হচ্ছে, এর কোনো ছাপ মিডিয়ায় আছে? অথচ সুকান্ত মজুমদার 12 জনকে নিয়ে ভবানী ভবনের গেটে বসে আছেন, মিডিয়া সারাক্ষণ ধরে সেটা লাইভ দেখাচ্ছে। আপনাকে ধন্যবাদ জানানোর সুযোগ পাওয়া যাবে না, আমাকে এখনই আপনাকে ধন্যবাদ জানাতে হচ্ছে যে সময়টা দিলেন। এবং মানে এই ব্রিগেডের সভাকে কি পরিপ্রেক্ষিতে দেখা উচিত সে ব্যাপারে আপনার বক্তব্য জানালেন। সীমিত পরিসর, কিন্তু আশা করা যায় যে এই বক্তব্যগুলো সঠিক জায়গাতে পৌঁছবে। এই কথা বলে আজকের মতো এই কনভারসেশনটাকে ধন্যবাদ।